হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ গ্রামার গ্রুপ পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আমার রাইট ফর্ম অফ ভার্বসের ধারাবাহিক যে পর্বগুলো আমি শুরু করেছিলাম, আজকে তোমাদের সামনে আমি পার্ট 4 নিয়ে হাজির হয়েছি। আজকে পার্ট 4 শুরু করার আগে আমি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3তে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেটার উপর একটু আলোকপাত করতে চাই। পার্ট ওয়ানে আমি রাইট ফর্ম অফ ভার্ব কি, একটি ভার্বের কতগুলো ফর্ম হতে পারে এবং বাক্যে ব্যবহৃত সর্বোচ্চ যে ফর্মটি অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ফর্ম কোন কোন শর্তে কোন কোন স্থানে বসতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। পার্ট 2তে আমি ভার্বের বেস ফর্ম এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ কোন সময় ভার্ব অ্যাজ বা ইয়েস যুক্ত থাকবে, কোন সময় অ্যাজ বা ইয়েস মুক্ত থাকবে সে বিষয় নিয়ে আলোচনা করেছি। পার্ট 3তে আমি ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ B3 কোন কোন স্থানে বসবে এবং কোন শর্তে বসবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে পার্ট 4 নিয়ে হাজির হয়েছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বাক্যের যে সকল স্থানে ভার্ব ফার্স্ট ফর্ম হবে এবং বাক্যের যে সকল স্থানে যে সকল শর্তে ভার্ব ইনফিনিটিভ অর্থাৎ 2+ ভার্ব হতে পারে। চলো আমরা শুরু করি। প্রথম আমরা আলোচনা করব বাক্যের যে সকল স্থানে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ B2 হতে পারবে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে কোনো সেন্টেন্সে যদি স্টারডে অ্যাগো, লং সিন্স, দেন, ইন দোজ ডেজ, প্রিভিয়াস প্লাস টাইম, লাস্ট প্লাস টাইম, দ্য ডে বিফোর, ইয়েস্টারডে, ওয়ান্স, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি প্রভৃতি ওয়ার্ডসের কোনো একটি ওয়ার্ডস ব্যবহৃত হয়, তবে ব্র্যাকেট ভার্বটি B2 অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে অনেকগুলো অ্যাডভার্ব দেখতে পাচ্ছি। এই অ্যাডভার্বগুলো যদি আমরা কোনো সেন্টেন্সে দেখে থাকি তাহলে আমাকে বুঝতে হবে ওই বাক্যটি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হবে, অর্থাৎ ওই বাক্যের যে ভার্বটি বসবে সেটা ফার্স্ট ফর্ম হয়ে বসবে। চলো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কার করে নিই। ইন দোজ ডেজ, আমরা দেখতে পাচ্ছি ইন দোজ ডেজ শব্দটি আছে। দেয়ার আমার ব্র্যাকেটের মধ্যে বি ছিল, দেয়ারের পরে ব্র্যাকেটের মধ্যে বি ছিল, আমি সেই বি ভার্বকে ওয়াজে পরিণত করেছি, যেহেতু ইন দোজ ডেজের কারণে ভার্বটি ফার্স্ট ফর্ম হবে। আর নো মোবাইল ফোনটা এখানে সাবজেক্ট, এটা সিঙ্গুলার হওয়ার কারণে আমরা ওয়াজ করেছি। তাহলে কি দাঁড়ালো, ইন দোজ ডেজ থাকলে আমার ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে অর্থাৎ ভার্ব ওই সেন্টেন্সের ভার্বটি ফার্স্ট ফর্মে করতে হবে। সাবজেক্ট অনুসারে সেটা সিঙ্গুলার প্লুরাল হতে পারে। আই থট ইউ ওয়্যার রাইট এস্টারডে, আমরা দেখতে পাচ্ছি এই বাক্যের মধ্যে এস্টারডে নামে একটা শব্দ আছে, আর এটা অতীত নির্দেশক শব্দ, যার কারণে আমার বাক্যে যতগুলো ক্লজ থাকবে প্রত্যেকটি ক্লজের ভার্ব ফার্স্ট ফর্মে হবে। যেমন এখানে দুইটা ক্লজ, আই থট, আমি থটটাকে ফার্স্ট ফর্মে করেছি। ইউ ওয়্যার রাইট, এখানে আরেকটি ভার্ব আছে ওয়্যার, যেটা ব্র্যাকেটে বি ভার্ব হয়ে থাকবে, আমরা সেটাকে সাবজেক্ট অনুসারে ওয়াজ অথবা ওয়্যার করব। হি মুভড টু শিকাগো জাস্ট আ ফিউ মান্থস অ্যাগো। অ্যাগো শব্দটা থাকলে সাধারণত সেটা অতীতকে নির্দেশ করে, যার কারণে আমরা ব্র্যাকেটের মধ্যে মুভ শব্দটা ছিল সেটাকে মুভড করেছি। আই উইশ শব্দটি যেখানেই থাকুক, আই উইশ এই এক্সপ্রেশন অর্থাৎ এই ক্লজটি যেখানেই থাকুক, তার পরবর্তী ভার্বটি ব্র্যাকেটের ভার্বটি অবশ্যই ফার্স্ট ফর্ম হবে। আই উইশ আই মেট ইউ 10 years আর্লিয়ার, আমি আশা করছি আমার সাথে যদি তোমার 10 বছর আগে দেখা হতো। এটা অসম্ভব বা অবাস্তব কল্পনা অর্থে ব্যবহৃত হয়। আই উইশ দ্য প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস উড কাম ডাউন সুন, আমি প্রত্যাশা করছি যদি আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম খুব শীঘ্রই কমে আসে। তাহলে আমরা এখানে ক্যান উইল ব্যবহার করেছি উড, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করেছি। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এই ধরনের শব্দ থাকলে অবশ্যই পরবর্তী ক্লজটির ভার্ব ফার্স্ট ফর্ম হবে, যেমন টেক থেকে টুক হয়েছে। চলো আমরা অতীতে পরীক্ষায় আসা কিছু প্রশ্ন দেখিনি। A poor man was once, আমরা দেখতে পাচ্ছি ওয়ান্স শব্দটা অতীত নির্দেশক শব্দ, যার কারণে আমার ব্র্যাকেটের যে ভার্বটি আছে সেটা অবশ্যই ফার্স্ট ফর্ম হবে। যদিও এই বাক্যটি পেইসিভ, আ পুয়ার ম্যান ওয়াজ ওয়ান্স পুট, তাকে রাখা হয়েছিল ইন আ জেল। অলদো হি
আবারও সেম ব্র্যাকেটের মধ্যে আরেকটি ভার্ব আসছে, আমরা যেহেতু এটা অতীত নির্দেশক বা অতীত গল্প বলছে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ব্র্যাকেট ভার্বটি ফার্স্ট ফর্ম করব, ডিড হবে। ওয়ান্স থাকলে অবশ্যই ব্র্যাকেটের থাকা ভার্বটি ওই বাক্যে যে ভার্বটি আমি বসাবো সেটা অবশ্যই ফার্স্ট ফর্ম হবে। ওয়ান্স দেয়ার লিভড অ্যান আইডল কিং। দ্য ওল্ড সেলার, ব্র্যাকেটে বি ভার্ব লেখা আছে, রং ডুয়ার ইন ইজ লং জার্নি, অতীতের কোনো একটা জার্নির কথা বলা হয়েছে যার কারণে আমরা বি ভার্বটাকে আমরা ওয়াজ অথবা আয়ার করব। বাক্যের সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার আছে আমরা ওয়াজ করব। দ্য ওল্ড সেলার ওয়াজ আ রং ডুয়ার ইন ইজ লং জার্নি। হি, ব্র্যাকেট আছে, কাম টু দ্য অরফানেজ অ্যাট দ্য এজ অফ 4, 4 বছর বয়সে সে এতিমখানায় এসেছিল, অর্থাৎ এটাকে অতীতের গল্প বলছে, অতীতের কথা বলছে, যার কারণে আমরা কামকে কেইম করব। টু ওয়ার্ল্ড ওয়ার, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বা দুইটা বিশ্বযুদ্ধের কথা জানি, এগুলো ঘটে গিয়েছে, যার কারণে আমরা অবশ্যই ব্র্যাকেট ভার্বটি ফার্স্ট ফর্ম করব। টু ওয়ার্ল্ড ওয়ার্স ব্রোক আউট ইন দিস সেঞ্চুরি। ইন দ্য লাস্ট অটাম, লাস্ট শব্দটা অতীত নির্দেশক শব্দ, যার কারণে আমরা ব্র্যাকেটে যে ভার্বটি আসবে সেটা অবশ্যই ফার্স্ট ফর্ম করব। ইন দ্য লাস্ট অটাম ভ্যাকেশন আই গট সাফিসিয়েন্ট টাইম। অ্যাট ওয়ান্স শি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ দ্য ম্যাটার, যেহেতু পরের অংশটা ফার্স্ট ফর্ম দেখা যাচ্ছে আমাকে বুঝতে হবে আগের অংশটাও ফার্স্ট ফর্ম নির্দেশ করছে। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলোর পর যে ভার্বটি বসবে সেটা অবশ্যই ফার্স্ট ফর্ম হয়ে বসবে। ইট ইজ হাই টাইম উই প্লেড মোর অ্যাটেনশন টু ইংলিশ। প্রিয় শিক্ষার্থী, বাকি উদাহরণগুলো তোমরা পড়ে আশা করছি তোমাদের বাক্যের কোন কোন স্থানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে সেই বিষয়টি ক্লিয়ার ধারণা তোমরা পাবে। চলো আমরা এবার দেখে নিই বাক্যের যে সকল স্থানে ভার্ব ইনফিনিটিভ অর্থাৎ 2+ ভার্ব হতে পারে। আমরা ইতিমধ্যে আমাদের ভার্ব 1-এর ক্ষেত্রে বলেছিলাম একটা সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব থাকলে সাধারণত দ্বিতীয় ভার্বটি আইএনজি অথবা ইনফিনিটিভ হয়। সেই ক্ষেত্রে আমরা বলেছি যে ভার্ব আইএনজি কখন হবে, যদি উদ্দেশ্য না বোঝায়, আর উদ্দেশ্য বোঝালে ভার্বটি ইনফিনিটিভ হবে। ঠিক এখানেও সে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে এবং দ্বিতীয়টি উদ্দেশ্য বোঝালে আমরা অবশ্যই দ্বিতীয় ভার্বটি ইনফিনিটিভ করব। যেমন আমরা উদাহরণে দেখি, হিজ প্ল্যান ওয়ার্কড ওয়েল টু স্টপ সাচ স্ট্রাইভ। হিজ প্ল্যান ওয়ার্কড ওয়েল, হিজ প্ল্যান তার পরিকল্পনা, ওয়ার্কড ওয়েল ভালো কাজ দিয়েছে, টু স্টপ দ্বিতীয়টি উদ্দেশ্য বোঝাচ্ছে, তার পরিকল্পনা কী ছিল, কোনো না কোনো উদ্দেশ্যকে বাস্তবায়ন করা। হি ফ্যাব্রিকেটেড আ ড্রামা, সে একটা নাটক মঞ্চায়িত করেছে। ফ্যাব্রিকেটেড একটা ভার্ব, আমার দ্বিতীয় ভার্বটি ব্র্যাকেটে ছিল উইন দ্য হার্ট অফ হিজ ফাদার, তার বাবার হৃদয় জয় করার জন্য, তাহলে অবশ্যই দ্বিতীয় ভার্বটি উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য বোঝাচ্ছে, যার কারণে 2+ ভার্ব হয়েছে। শি ট্রাইড হার বেস্ট, সে তার সর্বোত্তম চেষ্টা করেছে, অবশ্যই চেষ্টার কোনো না কোনো কারণ বা উদ্দেশ্য আছে। ব্র্যাকেটে ছিল স্ট্যান্ড, আমরা এখানে টু স্ট্যান্ড দিয়েছি, টু স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য ক্লাস, ক্লাসে যেন সে প্রথম হতে পারে। কোনো ভার্বের শুরুতে ভার্ব যদি সাবজেক্ট অবস্থানে থাকে, কোনো বাক্যের শুরুতে, আবারও বলছি কোনো সেন্টেন্সের শুরুতে ভার্ব যদি সাবজেক্টের অবস্থানে বসে তবে উক্ত ভার্বের আগে টু অর্থাৎ ইনফিনিটিভ হয় অথবা ভার্ব প্লাস আইএনজি করে জেরান করতে হয়। তাহলে আমরা দেখে নিই, টু সুইম আর সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এই ক্ষেত্রে আমরা এখানে টু সুইমও বসাতে পারি অথবা সুইমিংও বসাতে পারি। মনে রাখতে হবে বাক্যের সাবজেক্ট যখন ইনফিনিটিভ অথবা জেরান্ড হবে ওই বাক্যের ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে, যেমন এখানে ইজ বসেছে। টু সিং অর সিঙ্গিং আ সং ইজ হিজ হবি। টু সিং অথবা সিঙ্গিং ইনফিনিটিভ অথবা জেরান্ড বসতে পারে এবং বাক্যের ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে। টু হেল্প অর হেল্পিং দ্য পুয়ার শুড বি প্র্যাকটিসড। টু হেল্প অথবা হেল্পিং বাক্যের শুরুতে যেহেতু বসেছে সেটা ইনফিনিটিভ হয়ে বসতে পারে, জেরান্ড হয়ে বসতে পারে। কোনো সেন্টেন্সে নো থাকলে আমরা সাধারণত পরের অংশটি হাউ টু প্লাস ভার্ব 1 দিয়ে করতে হয়, অর্থাৎ কোনো সেন্টেন্সের মাঝে যদি নো আসে, আমরা উদাহরণের মাধ্যমে দেখিনি, নো আসে তাহলে পরবর্তী অংশটা হাউ টু ভার্বের বেস ফর্ম দিয়ে করতে হয়। যদি হাউ পর্যন্ত থাকে, যেমন হি নোজ হাউ এই পর্যন্ত থাকে, অবশ্যই বাকি অংশটা আমাকে ইনফিনিটিভ দ্বারা শুরু করতে হবে, 2+ ভার্ব দ্বারা শুরু করতে হবে।
আবারও বলছি, কোনো সেন্টেন্সে নো থাকলে তার পরবর্তী অংশ হাউ টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে করতে হবে। আর যদি বাক্যের মধ্যে নো এবং তারপরে হাউ দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা পরবর্তী অংশটি টু প্লাস ভার্ব দ্বারা সম্পন্ন করব। যেমন হি নোজ হাউ টু সলভ দ্য প্রবলেম, দে নিউ হাউ টু পাস ইন দ্য এক্সাম। নিম্নোক্ত ভার্ব সমূহের পর ইনফিনিটিভ হয়। আমরা ইতিমধ্যে আমাদের ভার্ব আইএনজি যুক্ত ফর্ম যেখানে দেখেছি সেখানে কিছু ভার্ব ফিক্স করা ছিল, যেগুলোর পরে আরেকটি ভার্ব আসলে সেটা আইএনজি যুক্ত হতো, অর্থাৎ জেরান্ড হয়ে যেত। ঠিক একইভাবে কিছু ভার্ব আছে যেগুলোর পরে আরেকটি ভার্ব আসলে সেই ভার্বটি সাধারণত ইনফিনিটিভ হয়, অর্থাৎ টু প্লাস ভার্ব হয়। চলো আমরা উদাহরণ দেখে নিই। উই ডিসাইডেড, ডিসাইডেডের পরবর্তী আরেকটি ভার্ব ব্র্যাকেটে থাকতে পারে, গো থাকতে পারে, সেটা অবশ্যই আমাদেরকে টু গো অর্থাৎ ইনফিনিটিভ করতে হবে। উই ডিসাইডেড টু গো টু কক্সবাজার। দে ওয়ান্টেড, ওয়ান্টেডের পরবর্তী ভার্ব যদি ব্র্যাকেটে থাকে অবশ্যই সেটা ইনফিনিটিভ হবে। উই উইশ টু প্লে, উইশ এর পরবর্তী ভার্বটা আমরা ব্র্যাকেটে প্লে ছিল, টু প্লে করেছি। সবগুলোই এই ডিসাইড, ওয়ান্টেড, উইশ এগুলো সবগুলোই আমার এই বক্সের মধ্যে অবশ্যই আছে। হি সেট আউট, সেট আউটের পরে কনকোয়ার ছিল, আমরা টু কনকোয়ার লিখেছি। হি সেট আউট টু কনকোয়ার দ্য ওয়ার্ল্ড। প্রিয় শিক্ষার্থী, আশা করছি এই ভিডিওটি তোমাদের বাক্যের যে সকল স্থানে ভার্ব টু এবং ইনফিনিটিভ বসবে সেই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য ভালো একটি ধারণা দিবে। আশা করছি ভালো থাকবা। আল্লাহ হাফেজ।